নমস্কার। আজকে আমরা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন সম্পর্কে পড়ব। অভিব্যক্তি বা ইভলিউশন কথাটি এসেছে লাতিন শব্দ ইভলিউশিও থেকে। এই ইভলিউশন শব্দটির অর্থ হল বেশ কিছু সময় ধরে পরিবর্তনশীল জীবের গতিশীল ক্রমবিকাশ। অর্থাৎ অভিব্যক্তি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা ক্রমান্বয়ে সরল থেকে জটিল জীব এবং জটিল থেকে আরও জটিলতর জীব কীভাবে সৃষ্টি হচ্ছে সেটা সম্পর্কে ধারণা করতে পারি। আমরা পৃথিবী শুরুর সময় থেকে এখনো পর্যন্ত যে পরিবর্তন পৃথিবীর মধ্যে পরিলক্ষিত হয়েছে এবং জীব বৈচিত্র্য সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে জানব এই অভিব্যক্তির মাধ্যমে। কেমন? আচ্ছা, একদম সেই আদি যুগ থেকে এখন পর্যন্ত জীবনের উৎপত্তির যে ধাপগুলো তাকে আমরা 4টে পর্যায়ে ভাগ করে থাকি। প্রথম পর্যায়টি কি? পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ সম্পর্কে বলা হয়। দ্বিতীয় পর্যায়ে কি বলা হয়? জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি। তৃতীয় পর্যায়ে বলা হয় জৈবিক বিবর্তন বা বায়োজেনি। এবং চতুর্থ পর্যায়ে বলা হয় ইউক্যারিওটিক কোষের আবির্ভাব কিভাবে হয়। এখানে প্রথমে কেমোজেনি ও বায়োজেনি সম্পর্কে একটু জেনে নিই। কেমো কথাটার অর্থ হচ্ছে কেমিক্যালস, অর্থাৎ যে কোনো রাসায়নিক কিছু থেকে যখন কোনো জীব উৎপত্তি হয় তখন তাকে আমরা বলি কেমোজেনির থিওরি। আর বায়োজেনির থিওরি হচ্ছে যে কোনো জীবজ একদম আদি কোষ থেকে আদি কোনো জিনিস যেটা হবে জীবজ, সেখান থেকে বর্তমানের যে জীবমণ্ডল সেটা তৈরি হওয়ার যে থিওরি সেটাকে বলা হয়ে থাকে বায়োজেনি। এই দুটোর মধ্যে কোনটা সঠিক সেটা সম্পর্কে অনেক তর্ক বিতর্ক আছে। আমরা দুটোর সম্পর্কেই একটু সবিস্তার আলোচনা করব। প্রথম পর্যায়ে অর্থাৎ পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ, এইটা সেই সময়ের কথা বলা হচ্ছে প্রায় 4.6 বিলিয়ন বছর, অর্থাৎ 460 কোটি বছর আগেকার কথা বলা হচ্ছে। তখন মহাবিশ্বে বিভিন্ন গ্যাস ও ধূলিকণার সমন্বয়ে পৃথিবীর উৎপত্তি হয় বলে ধরা হয়ে থাকে। সেই সময়ের টেম্পারেচার ছিল প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। তখন পৃথিবীটা আসলে বিভিন্ন মৌলের উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড আকারে ছিল। আর তখন বায়ুমণ্ডলে ছিল হাইড্রোজেন, ওয়াটার ভেপার অর্থাৎ জলীয় বাষ্প, মিথেন, এমনকি অ্যামোনিয়াও ছিল। কিন্তু তখন মুক্ত অক্সিজেন ছিল না পরিবেশে। যদিও জলীয় বাষ্পের মধ্যে অক্সিজেনের উপস্থিতি ছিল, কিন্তু মুক্ত অক্সিজেন যে মৌল সেটা অভাব ছিল। অর্থাৎ আমরা বলতে পারি তখন পরিবেশ ছিল বিজারক প্রকৃতির। কেমন? এবার আসছে দ্বিতীয় পর্যায়, অর্থাৎ জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি। এই কেমোজেনি কথাটা ওই যে বললাম কেমিক্যালসের সাথে রিলেটেড। অর্থাৎ প্রাচীন পৃথিবীর পরিবেশে যে অজৈব রাসায়নিক উপাদানগুলি ছিল, সেটা মৌলর আকারেও হতে পারে বা যৌগর আকারেও হতে পারে, তাদের থেকে আমাদের জীবদেহ গঠনের জন্য যে জৈব যৌগর দরকার, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড, এটা সৃষ্টির যে রাসায়নিক বিক্রিয়াটা, এর যে ধারাবাহিক প্রক্রিয়াটা, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিক অ্যাসিড সৃষ্টির যে ধারাবাহিক প্রক্রিয়াটা, তাকেই আমরা বলি কেমোজেনি। বোঝা গেল? আচ্ছা, কেমোজেনি সম্পর্কে এই ওপারিন ও হ্যালডেন তারা তাদের থিওরি দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? ওপারিন এবং হ্যালডেন হচ্ছেন দুজনেই সায়েন্টিস্ট। তারা কি বললেন? এরা বললেন যে হ্যালডেন প্রথম যেটা বলেছিলেন যে প্রাচীন পৃথিবীতে প্রাণের উৎপত্তিরও আগে, যখন প্রাণের উৎপত্তির জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদানগুলো শুধু ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় ছিল। সেটা কোথায় ছিল? সেটা সমুদ্রের যে উত্তপ্ত জল তার মধ্যে অবস্থান করত। অর্থাৎ কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন এইগুলো এই সমুদ্রের উত্তপ্ত জলের মধ্যে ইতস্তত অবস্থান করত।
এই যে ব্যাপারটা, এই সমুদ্রের জলে মিশে থাকতো যে জৈব যৌগগুলো, এটাকে তিনি বলেছিলেন হট ডাইলিউট স্যুপ, যেটার আরেক নাম হচ্ছে হ্যালডেন স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ। তার মতে এখানেই প্রথম প্রাণের আবির্ভাব ঘটে। কিভাবে হয়? প্রথম তৈরি হয় সিম্পল মলিকিউলস, অর্থাৎ সরল যৌগ, সরল জৈব যৌগ। যখন পৃথিবীর তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস থেকে কমতে কমতে, অর্থাৎ ঘনীভবনের মাধ্যমে তো কমতে শুরু করেছিল, জলচক্র শুরু হয়েছিল, সমুদ্রের সৃষ্টি হয়েছিল, তার ফলে পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করেছিল। 6000 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন কমে 1000 ডিগ্রি সেলসিয়াস হলো, সেই টেম্পারেচারে বিভিন্ন হাইড্রোকার্বনের সৃষ্টি হলো। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত কিছু মৌল বা কিছু মূলক বলা যেতে পারে। এদের মধ্যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড ভ্যারি করে বিভিন্ন মৌল থাকে। কিছু হাইড্রোকার্বনের তৈরি হলো, উৎপত্তি হলো। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইথিলিন, অ্যাসিটিলিন, এইগুলো তৈরি হলো। পরবর্তীকালে এই হাইড্রোকার্বনগুলি আবার অক্সিজেন ও হাইড্রক্সি যৌগ তৈরি করলো, করে কি করলো? অ্যালডিহাইড তৈরি করলো, অ্যাসিটালডিহাইড তৈরি করলো। এই যৌগগুলি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং অন্যান্য আরও যৌগের সাথে বিক্রিয়া করে সরল জৈব যৌগ তৈরি করলো। সেগুলো কি? সেগুলো হতে পারে ফ্যাটি অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন বা সরল শর্করা, এইগুলো তৈরি করলো। এই যে জিনিসগুলো তৈরি হলো, এইগুলো থেকে এবার এটা তৈরি হয়ে গেল আমাদের সিম্পল মলিকিউলস। কেমন? এরপর তৈরি হবে কমপ্লেক্স মলিকিউল, অর্থাৎ জটিল যৌগ। সেটাও তৈরি হবে এই সরল জৈব যৌগগুলো থেকেই। এগুলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্রমে তৈরি করলো কমপ্লেক্স অর্গানিক মেটেরিয়াল মলিকিউলস বা জটিল জৈব যৌগ, যার উদাহরণস্বরূপ বলা যেতে পারে নিউক্লিওটাইড, ইভেন নিউক্লিক অ্যাসিড। কেমন? যেটা কিনা আমাদের পরবর্তীকালে ডিএনএ তৈরির প্রধান উপাদান নিউক্লিক অ্যাসিড তৈরি করলো। এই সময়ে শক্তির উৎস ছিল কিন্তু ওই বজ্রবিদ্যুৎ এবং সৌরশক্তি। বোঝা গেল? এইভাবে তৈরি হয়ে গেল কিছু কমপ্লেক্স মলিকিউল। এইবার এই কমপ্লেক্স মলিকিউলগুলো সমুদ্রের মধ্যে ইতস্তত এখানে ওখানে হয়ে আছে। এই অবস্থায় এরা কিন্তু ভাসছে, এই হট ডাইলিউট স্যুপের মধ্যে এরা ভাসছে। তখন বিভিন্ন বড় বড় জটিল জৈব যৌগগুলো পরস্পরের কাছাকাছি আসতে শুরু করলো, এসে তারা একে অপরের সাথে ফিউজ করে গিয়ে এরকম বড় বড় কিছু মলিকিউল তৈরি করলো, যেগুলোকে কোলয়েডের মতো কোলয়েড কণা বলা হয়ে থাকে বা কোয়াসার্ভেট কণা বলা হয়। বোঝা গেল? এই হচ্ছে কোয়াসার্ভেট কণা। এরা একে অপরের সাথে এগ্রিগেট করলো বা কাছাকাছি এসে সংযুক্ত হলো, হয়ে কোয়াসার্ভেট কণা তৈরি করলো। অর্থাৎ প্রাচীন যুগে এই হট ডাইলিউট স্যুপের মধ্যেই যে জৈব যৌগগুলো ছিল, তারা পর্দাবৃত কোলয়েড কণা বা বিন্দু থেকেই তৈরি করলো কোয়াসার্ভেট ড্রপলেটস বা কোয়াসার্ভেট কণা। এখান থেকে কিন্তু তৈরি হয় প্রোটোসেল। কেমন? আচ্ছা, এই প্রসঙ্গে আমেরিকান সায়েন্টিস্ট সিডনি ফক্স বলেছিলেন যে সমুদ্রের মধ্যে এই অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে প্রথমে তৈরি করে প্রোটিনয়েড, তারপরে তৈরি হয় মাইক্রোস্ফিয়ার। তার মতে কোয়াসার্ভেট থেকে তো নয়ই, বরং মাইক্রোস্ফিয়ারই প্রথম প্রাণীর উৎপত্তি ঘটে থাকে। বোঝা গেল? তিনি এর একটি পরীক্ষাও করেছিলেন। তিনি পরীক্ষাগারে কি করেছিলেন? অ্যামাইনো অ্যাসিডকে শুষ্ক করে, অর্থাৎ তার মধ্যে থেকে জল বের করে নিয়ে প্রোটিনয়েড ও তারপরে তাকে জলে দ্রবীভূত করে মাইক্রোস্ফিয়ার সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। কেমন? তাই বলা হয়ে থাকে যে এটা হচ্ছে তার মতবাদ, ফক্সের মতে, সায়েন্টিস্ট ফক্সের মতে। বোঝা গেল? তারপর শুরু হলো প্রোটোসেল। আচ্ছা, প্রোটোসেল কি? প্রোটোসেল একটা দ্বিস্তরীয় সীমানা পর্দা বিশিষ্ট, মানে দুটো পর্দা থাকে এর। এই প্রথম দ্বিপর্দা বিশিষ্ট কিছু যখন তৈরি হলো, তাকে আমরা প্রোটোসেল বলি। এবং প্রোটোসেলের প্রধান বৈশিষ্ট্য হলো এরা
সব প্রতিলিপি গঠনে সক্ষম। অর্থাৎ এই একটা যদি প্রোটোসেল হয়, এ নিজের অনুরূপ আরেকটি প্রোটোসেল তৈরি হতে পারে। অর্থাৎ সেল তৈরির জাস্ট আগের স্টেপটা হচ্ছে প্রোটোসেল। সেই প্রোটোসেল তার মধ্যে যখন নিউক্লিক অ্যাসিড এলো এবং সেলফ রেপ্লিকেট করলো, অর্থাৎ সব প্রজনন করলো, করে তৈরি করলো সেল, অর্থাৎ যেটা এখনকার কোষ। আচ্ছা, এর একটা বাংলার প্রতিলিপি, অর্থাৎ এখানে ছকের আকারে বোঝানো আছে জিনিসটা কীভাবে ইয়ে হয়ে থাকে। বিগ ব্যাং থিওরি থেকে একদম ওই প্রথম থেকে শুরু করে কিভাবে জটিল প্রাণী এসেছে তার পুরো পদ্ধতিটা। প্রথমে বলা হচ্ছে বিগ ব্যাং প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডে বিস্ফোরণের ফলে 450 কোটি বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হলো। তারপর পৃথিবীতে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন উপস্থিত হয়ে মহাজাগতিক রশ্মির মাধ্যমে তারা একত্রিত হলো। সেখান থেকে এগুলো মৌল আকারে ছিল, তৈরি করলো যৌগ, H2O মলিকিউল, O3 অর্থাৎ ওজোন, NH3 অ্যামোনিয়া, CH4 মিথেন, HCN সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, এইগুলো তৈরি করলো। বায়ুমণ্ডলের এই উপাদানগুলো প্রস্তুত করলো। এরপর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সমুদ্রের সৃষ্টি করলো এবং সমুদ্রে উত্তপ্ত সুপের মধ্যে অ্যামাইনো অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি হলো। এরপর অ্যামাইনো অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিডগুলো মিলিত হয়ে এই কোয়াসার্ভেট অণু বা প্রোটিন অণু গঠন করলো। তারপর এরা নিজস্ব প্রতিলিপি গঠন করে প্রোটিন বা প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ারের উৎপত্তি হলো। ভাইরাস থেকে প্রোক্যারিওটিক কোষ এবং এককোষী কোষের জীবের উৎপত্তি ঘটল। এই প্রথম জীবের উৎপত্তি ঘটল। তারপর সেখান থেকে তৈরি হলো বহুকোষী জীবের উৎপত্তি হলো। এখান থেকে এই যে বহুকোষী জীব তৈরি হয়ে গেল, এখান থেকে এবার এইদিকে উদ্ভিদ এবং এইদিকে প্রাণী জগতের সৃষ্টি। এখানে ক্লোরোফিল বিহীন এককোষী প্রাণী, সেখান থেকে হলো বহুকোষী প্রাণী, সেখান থেকে অমেরুদণ্ডী, তারপর জলজ মেরুদণ্ডী, তারপর স্থলজ 4 পেয়ে মেরুদণ্ডী এবং বর্তমানের প্রাণী জগৎ। আর উল্টো দিকে যখন আমরা ক্লোরোফিল যুক্ত এককোষী উদ্ভিদ দেখব, সেখান থেকে বহুকোষী উদ্ভিদ এবং সেখান থেকে স্থলজ উদ্ভিদের বিবর্তন ও উদ্ভিদ জগতের সৃষ্টি। এই গেল আমার পুরো ওপারিনো হ্যালডেনের তৈরি থিওরিটা। এইবার আমরা পড়ব মিলার ও উরের একটি পরীক্ষা। এও কিন্তু আচ্ছা, এটা পড়ার আগে আমরা আমাদের যে দ্বিতীয় স্টেজ পর্যন্ত আমরা পড়লাম তার বাকি দুটো একটু পড়ে নিই। জৈব বিবর্তন বা বায়োজেনি যেটা ছিল, এটা হচ্ছে ওই বায়োলজিক্যাল থেকে যখন আমরা প্রোটোসেল থেকে সেলের উৎপত্তি বলছি, এটাই ছিল আমার জৈবিক বিবর্তন বা বায়োজেনি। এবং ইউক্যারিওটিক কোষের আবির্ভাব যদি বলি, সেখানে এটা তৈরি হয় প্রায় 1.5 বিলিয়ন বছর আগে মুক্ত অক্সিজেনে শ্বসনে সক্ষম কিছু ইউক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটে থাকে। এবার আমরা পড়ব মিলার ও উরের পরীক্ষা। এই যে জীবনের উৎপত্তির সম্পর্কে ওপারিনো হ্যালডেন যে মতবাদগুলো দিয়েছিলেন, তার সপক্ষে যুক্তি খাড়া করার জন্য অনেকে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মিলার ও উরে। তারা চিকাগো বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষাটি করে থাকেন। তারা প্রথমে একটি সেট আপ করে, এরকম একটি কাচের সেট আপ করেছিলেন তারা, একদম প্রিমিটিভ অবস্থা, অর্থাৎ এই 460 কোটি বছর আগে পৃথিবীর অবস্থা কীরকম ছিল সেইটা পর্যবেক্ষণ করার জন্য এরকম একটি কাচের সেট আপ করেন। প্রথমে কি করেন, এখানে একটা 5 লিটারের বড় ফ্লাস্ক নিয়েছিলেন এবং এখানে একটা প্রায় 2 লিটার মতো বড় কাচের ফ্লাস্ক নিয়েছিলেন। এখানে ছিল জলকে এবং নিচে ছিল বার্নার, যেখান দিয়ে বুনসেন বার্নার, যেখান দিয়ে হিট দিলে এই জলীয় বাষ্প তৈরি করবে। এবং এখানে ছিল CH4 অর্থাৎ মিথেন, NH3 অর্থাৎ অ্যামোনিয়া, H2O অর্থাৎ ওয়াটার ভেপার এবং H2 অর্থাৎ হাইড্রোজেন। এই 4টি মলিকিউল ছিল প্রধানত। তার মধ্যে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাসটা 2:2:1 এই অনুপাতে নেওয়া হয়েছিল। ক্লিয়ার? এইবার প্রথমে তিনি কি করলেন, এই অনুপাতে নিয়ে ফ্লাস্ক দুটি পরস্পর একটি কাচের টিউব দ্বারা যুক্ত করে দিলেন। এদিকে একটা টিউব, এদিকে একটা, এবং এখানে নিলেন কনডেন্সার, অর্থাৎ এখানে যে
জিনিসটা তৈরি হবে তাকে যখন এর মাধ্যমে পাঠাবে তখন যাতে সেই জিনিসটা ঘনীভূত হয় তার জন্য এখানে নেওয়া হলো কনডেন্সার। ক্লিয়ার? আচ্ছা, প্রথম তাহলে কি করা হলো, বার্নারের সাহায্যে জলটাকে ফোটানো হলো, জল বয়েল হলো, ফলে ফ্লাক্স দুটি পরস্পর যে কাচের টিউব দ্বারা যুক্ত ছিল সেই কাচের টিউব দিয়ে এখান দিয়ে এই জলীয় বাষ্প উঠবে এবং এখান দিয়ে আমরা দেব, এখান দিয়ে গ্যাস দিতে পারি, আবার এখানেও নিয়ে থাকতে পারি, বিভিন্ন দু রকম পরীক্ষা হতে পারে। এখানে ছবিটা এরকম দিয়েছি, কিন্তু আমরা যেটা তারা আদি যে পরীক্ষাটা অর্থাৎ মিলার ও উরের যে পরীক্ষা তারা এখানেই নিয়েছিলেন। আচ্ছা, এখান দিয়ে যখন গ্যাসটা এলো তখন এখানে আমরা কি করেছি, দুটো টাংস্টেনের তার রেখেছি, যেখান দিয়ে আমরা তড়িৎদ্বার রেখেছি, যেখান দিয়ে আমরা প্রায় ৭৫,০০০ ভোল্টের তড়িৎ এর মধ্যে দিয়ে প্রবাহিত করব। কেন এই তড়িৎটা প্রবাহিত করব? কারণ আদি যে সময় ছিল অর্থাৎ এই ৪৬০ কোটি বছর আগে, তখন তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতো। সেই বজ্রবিদ্যুতের এফেক্টটা রাখার জন্য আমরা এখানে তড়িৎ চালনা করব, প্রায় ৭৫,০০০ ভোল্টের তড়িৎ চালনা করব। এরপরে গ্যাস মিশ্রণটিকে বড় ফ্লাস্ক থেকে নির্গত হলে এখান থেকে যখন সেটা নির্গত হবে সেটাকে এই নলের মাধ্যমে কনডেন্সারের মাধ্যমে এর মধ্যে দিয়ে পাস করাবো। যখনই এর মধ্যে দিয়ে পাস করাবো তখন এখানে আমরা যে মেটেরিয়ালটা পাবো সেটাকে কালেক্ট করে নেব। বোঝা গেল? এই মেটেরিয়ালটা কালেক্ট করে নিয়ে এইবার সেটাকে নিয়ে তারা পর্যবেক্ষণ করেন। সেটা পর্যবেক্ষণ করতে গিয়ে তারা বিশ্লেষণ করে দেখেন সেখানে 5টি অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি। সেই 5টি অ্যামাইনো অ্যাসিডগুলি কী কী? সেইগুলি হচ্ছে গ্লাইসিন, আলফা অ্যালানিন, বিটা অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড ও আলফা অ্যামিনো বিউটারিক অ্যাসিড। এই 5টা অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে তারা ধারণা পান। পরবর্তীকালে আবার বাকি 20টা অ্যামাইনো অ্যাসিড এবং অন্যান্য জৈব অ্যাসিডও এই পরীক্ষা ব্যবস্থা থেকে আবিষ্কার করা হয়েছিল, কিন্তু সেটা পরবর্তীকালে যেটা করেছিলেন মিলারের বিভিন্ন ছাত্ররা। বোঝা গেল? আচ্ছা, এই যে পরীক্ষাটা আমরা করলাম, পর্যবেক্ষণ স্বরূপ কিছু অ্যামাইনো অ্যাসিড পেলাম 5টা প্রধানত, সেটা কি আমাদেরকে প্রমাণ করলো? অর্থাৎ এটাকে এই পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করলে এটা বুঝলাম যে প্রাচীন পৃথিবীতে অক্সিজেনবিহীন বিজারক পরিবেশে বজ্রপাত, অতিবেগুনি রশ্মি, অগ্ন্যুৎপাতের তাপশক্তির উপস্থিতিতে জলীয় বাষ্প, মিথেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ার ফলে জটিল যৌগের সৃষ্টি হতে পারে। আর এই পরীক্ষায় প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিড জীবের কোষেও পাওয়া যায়, বর্তমানের জীবের কোষে পাওয়া যায়। এগুলি জীবদেহ গঠনের গুরুত্বপূর্ণ উপাদান। এ থেকে এটাই প্রমাণিত হয় যে তখন এইভাবেই তৈরি হয়েছিল প্রথম অ্যামাইনো অ্যাসিড, যেটা প্রাণ সৃষ্টির প্রথম উপাদান। বোঝা গেল? তাহলে এই পরীক্ষা পর্যন্ত বোঝা গেল। আচ্ছা, পরবর্তীকালে আমরা এই কিছু ল্যামার্কের তত্ত্ব এবং ডারউইনের তত্ত্ব এগুলো সম্পর্কে জানব। কেমন? আজ এই পর্যন্তই থাকলো। এই মধ্যে কারোর কোনো সমস্যা থাকলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।